তুমি যদি এসএসসি 2027 ব্যাচের পরীক্ষার্থী হও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স সম্পর্কে আলোচনা করব। যদি কোনো শিক্ষার্থী এই বিষয়গুলিকে অনুসরণ করে সে অবশ্যই ভালো নম্বর পাবে। তোমরা এখনো অনেক শিক্ষার্থী রয়েছে ভাইয়া, এসএসসি 2027 ব্যাচে যে সকল পরীক্ষার্থী রয়েছে অনেকেই রয়েছে যাদের ইংরেজির সম্পর্কে অনেক বেশি ভয়ভীতি এখনো কাজ করে। তারা আসলে ভেবে পায় না যে তারা ইংরেজিতে ফেল করবে নাকি পাশ করবে, কিংবা পাশ করলেও সে কি আসলে ভালো নম্বর ক্যারি করতে পারবে কিনা। এই বিষয়টি সম্পর্কে অনেকেই সন্দেহান রয়েছে। তো আমি তোমাদেরকে বলবো ভাইয়া, তোমরা যদি সঠিক পরিকল্পনা অনুযায়ী আগাও, তোমরা যদি সঠিকভাবে পরিকল্পনা করতে পারো, অবশ্যই ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের প্রত্যেকটি সাবজেক্টেই তোমরা 90-এর বেশি নম্বর পেতে পারো এবং এটি সম্ভব। কিন্তু সবার আগে প্রয়োজন তোমার সঠিক পরিকল্পনা। তো চলো সঠিক পরিকল্পনাগুলো কি হতে পারে আমি বলবো ভাইয়া। প্রথম কাজ হচ্ছে তোমার ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্রের যে সিলেবাস সেটি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করা। এখন বলুন ভাইয়া, আমাদের কিছুদিন পর পরীক্ষা, এখন বলছেন আপনি সিলেবাসের কথা। ভাইয়া এখনো অনেক অনেক শিক্ষার্থী রয়েছে তোমরা যাদের এসএসসি 2027 ব্যাচের পরীক্ষার্থী, অথচ সামনে তাদের পরীক্ষায় কোন কারিকুলাম অনুযায়ী প্রশ্ন হবে, ইংরেজি প্রথম পত্রে কতটি টপিকস থাকবে, ইংরেজি দ্বিতীয় পত্রে কতটি টপিকস থাকবে, অনেকেই সেটি জানে না। তো আমি সেই সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে বলবো যারা এখনো জানে না, তোমাদের প্রথম কাজ হচ্ছে ভাইয়া সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ অবগত হওয়া। যখন তুমি সিলেবাস সম্পর্কে অবগত হবে তখন তুমি বুঝতে পারবে ইংরেজির কোন কোন টপিকস গুলো আমার জন্য গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকস থেকে গত বছর কিংবা প্রিভিয়াস ইয়ার গুলোতে প্রশ্ন এসেছে। তার মানে তুমি সহজে আইডেন্টিফাই করতে পারতেছো যে কোন কোন টপিকস গুলো তোমার বেশি বেশি করে পড়া প্রয়োজন। কেননা সিলেবাস সম্পর্কে ধারণা থাকলে একটি শিক্ষার্থী অপ্রয়োজনীয় পড়ার যে বিষয়টি সেটি এড়িয়ে যেতে পারে। কারণ আমার সিলেবাস সম্পর্কে ধারণা আছে, আমি বুঝতে পেরেছি যে কোন কোন টপিকস গুলো আমার জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন টপিকস গুলো আমার জন্য গুরুত্বপূর্ণ নয়। তাহলে ভাইয়া প্রথম কাজ হচ্ছে সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ ধারণা অর্জন করা। যদি তোমরা এটি করতে পারো তাহলে অবশ্যই খুবই সহজে তোমরা 90+ নম্বর অর্জন করতে পারো। দ্বিতীয় কাজ কি ভাইয়া? দ্বিতীয় কাজ হচ্ছে ইংরেজি টেক্সট বুক যেটি রয়েছে তোমাদের এনসিটিভি কর্তৃক যে প্রণীত, অর্থাৎ মাধ্যমিক লেভেলে যে বইটি ইংরেজি বইটি তোমাদেরকে প্রদান করা হয়, সেই বইটি তোমাদের ভালো রেজাল্ট করার ক্ষেত্রে অন্যতম একটি হাতিয়ার হতে পারে। হ্যাঁ ভাই, আমি ঠিকই বলছি। অনেকে শুধুমাত্র গাইড বই পড়ে, এটি কিন্তু তাদের একটি ভুল ধারণা। শুধুমাত্র গাইড বই বললে কখনোই হবে না ভাইয়া। সরকার কর্তৃক প্রণীত, এনসিটিভি কর্তৃক প্রণীত যে ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বইগুলি দেওয়া হয়েছে সেগুলিও কিন্তু ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তুমি যদি ইংরেজি প্রথম পত্রের প্রত্যেকটি ইউনিট ভিত্তিক, প্রত্যেকটি পেজেস, প্রত্যেকটি লেসন তুমি যদি মনোযোগ সহকারে পড়তে পারো, প্রত্যেকটি ওয়ার্ড বিশ্লেষণ করতে পারো, প্রত্যেকটি সেন্টেন্স বিশ্লেষণ করে পড়াশোনা করো, ওয়ার্ড মিনিং গুলো বুঝো, সিনোনিম অ্যান্টোনিম গুলো বুঝো, তাহলে ইংরেজি প্রথম পত্র থেকে যে প্রশ্নগুলি হয় সেগুলি খুব সহজেই তুমি সলভ করতে পারবা। দ্বিতীয় কাজ হচ্ছে ভাইয়া ইংরেজি দ্বিতীয় পত্রের যে বেসিক বিষয়গুলো রয়েছে সেগুলি সম্পর্কে তোমাকে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে। তোমাকে পূর্ণাঙ্গভাবে বিষয়গুলিকে বুঝতে হবে। ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে রয়েছে টেন্স রয়েছে, পার্টস অফ স্পিচ রয়েছে, নারেশন রয়েছে, ভয়েস রয়েছে, রাইট ফর্মস অফ ভার্ব রয়েছে, আর্টিকেল, প্রেপোজিশন, কমপ্লিটিং সেন্টেন্স এন্ড ক্যাপিটালাইজেশন অথবা পাংচুয়েশন মার্কস। তো এই প্রত্যেকটি টপিকস তোমরা যদি খুব ভালোভাবে বুঝতে পারো এবং লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে আশা রাখি ইংরেজি দ্বিতীয় পত্র ভালো একটা নম্বর ক্যারি করা সম্ভব। এরপর আসো ভাইয়া লিখিত অংশ নিয়ে। অনেকে এই লিখিত অংশ শুধুমাত্র মুখস্থ করে যায় কিন্তু কখনো খাতা কলমে লিখে প্র্যাকটিস করে না। এটি কিন্তু খারাপ নম্বর পাওয়ার পিছনে অন্যতম একটি কারণ হতে পারে ভাইয়া। আমি তোমাদেরকে বলবো শুধুমাত্র পড়লে হবে না, তার পাশাপাশি তোমাকে ডায়লগ, প্যারাগ্রাফ, সিভি, অ্যাপ্লিকেশন লেটার, ইমেল, এই জাতীয় যে রিটেন পার্টগুলো রয়েছে এইগুলি তোমাদেরকে পড়ার পাশাপাশি খাতা কলমে লিখে প্র্যাকটিস করতে হবে। তোমাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে লিখার প্র্যাকটিস করতে হবে যে আমি একটি ডায়লগ লিখবো, দেখি তো আমি ডায়লগটি পড়লাম, ডায়লগটি পড়তে আমার 20 মিনিট লাগলো 30 মিনিট লাগলো, আমি ডায়লগটি পুরোপুরি মুখস্থ করলাম, দেখি তো আমার কতটুকু মনে রয়েছে। আমি যদি সেটাকে লিখে প্রয়োগ করতে পারি যে আমি 10 মিনিটের মধ্যে পুরোপুরি লিখে শেষ করতে পারলাম এবং কোনো প্রকার সেন্টেন্স স্ট্রাকচারে আমার ভুল নেই কিংবা আমার কোনো স্পেলিং এ ভুল নেই, তার মানে তুমি ভালো করতেছো। তোমাকে কিন্তু লিখিত অংশগুলোকে লিখে প্র্যাকটিস করতে হবে, শুধুমাত্র মুখস্থ করলেই হবে না। কেননা শুধুমাত্র মুখস্থ করলে এমন হতে পারে যে পরীক্ষা হলে গিয়ে তুমি ভুলে গিয়েছো অথবা সেটাকে প্রয়োগ করতে পারতেছো না, তাহলে তোমাকে লিখতে হবে। তৃতীয় কাজ হচ্ছে ভাইয়া তোমাকে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। তোমাকে একটু একটু করে পড়তে হবে। এখন আপনি বলবেন, তুমি তুমি বলবা যে সজীব ভাই আপনি বলছেন একটু একটু করে পড়তে হবে, আমাদের তো কিছুদিন পর পরীক্ষা। হ্যাঁ ভাইয়া, একটু একটু করে পড়তে হবে। কেননা অনেক শিক্ষার্থী রয়েছে যারা দিনে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করে তার পরবর্তী 7 দিন তার পড়াশোনার খবর থাকে না। যদি এরকমটি হয় তাহলে ভাইয়া ওই 10 থেকে 12 ঘন্টা একদিনে পড়ার চেয়ে
প্রতিদিন 30 মিনিট করে পড়াটা শ্রেয়, এটা আমি মনে করি, এটা আমার নিজস্ব মতামত। ওকে, তাহলে তোমাদেরকে প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন ওয়ার্ড মিনিং মুখস্থ করতে হবে, প্রতিদিন তোমাদেরকে রাইটিং পার্টগুলো, লিখিত অংশগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন তোমাকে গ্রামারের এক একটা করে টপিক শেষ করতে হবে। ওকে, এবার লাস্ট যে কাজটি হয় সেটি হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। কি করতে হবে? বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। এখন তুমি যদি ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের প্রত্যেকটি মোটামুটি ভাবে বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, মোটামুটি লাস্ট 10 বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করো, তাহলে তোমার মাথার মধ্যে পুরো সেট হয়ে যাবে যে আসলে কোন কোন টপিকস থেকে কোন কোন পার্ট থেকে বেশি বেশি প্রশ্ন হতে পারে, ইংরেজি গ্রামারের কোন রুলস গুলো বেশি প্রয়োগ হতে পারে। যেমন দেখো, রাইট ফ্রমস ওভার, উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ এবং ট্যাগ কোশ্চেন, এই চারটি প্রশ্নের প্যাটার্ন কিন্তু একে অপরের সাথে রিলেটেড, এবং আমি বলতে পারি সাফিক্স প্রিফিক্স। তো তুমি যদি পার্টস অফ স্পিচ, তুমি যদি টেন্স ভালোভাবে বুঝতে পারো, তাহলে দেখো তুমি কিন্তু চারটি বিষয়কে মোটামুটি ভাবে কি করতে পারতেছো, সেট করতে পারতেছো। তাহলে তোমাকে গ্রামার গুলো কি করতে হবে ম্যাম? বুঝে বুঝে পড়তে হবে। ওকে, এখন যেটা বললাম যে তোমাকে সময়ানুবর্তী হবে, সময়ানুবর্তিতা যে গুণ সেটি তোমাকে অর্জন করতে হবে, প্রত্যেকটি সময়কে কাজে লাগাতে হবে। তুমি যেহেতু এসএসসি 2027 ব্যাচের পরীক্ষার্থী, কিছুদিন পর তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো তোমাকে তো অবশ্যই এখন একটু সিনসিয়ার থাকতে হবে এবং সচেতনতার সাথে পড়াশোনা করতে হবে। যেটি অপ্রয়োজনীয় সেটি পরে পড়াশোনা মানে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। তোমার যতটুকু প্রয়োজন, আমার যে যে টপিক থেকে বেশি প্রশ্ন আসে আমি ওই টপিকস গুলো বেশি করে প্রশ্ন প্র্যাকটিস করবো। ওকে, তাহলে তোমাদেরকে এই বিষয়গুলি অনুসরণ করতে হবে। তো আমার এই পেজ থেকে মূলত এসএসসি 2027 এবং যারা এসএসসি 2028 ব্যাচের পরীক্ষার্থী রয়েছে, অর্থাৎ যারা বর্তমান নবম শ্রেণীতে অধ্যয়ন করছো এবং যারা নেক্সট বছর অর্থাৎ 2027-এ এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকরী এরকম প্রয়োজনীয় এবং ইফেক্টিভ দিক নির্দেশনামূলক ভিডিও পেতে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, সাথে করে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে ভাইয়া, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আরেকটি কথা বলে রাখি, কোন টপিকস তোমরা ভিডিও চাও অবশ্যই সেটি কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে। ঠিক আছে, দেখা হবে।